সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনাদের নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সব সময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের বিষয়, তার চিকিৎসা কি করণীয় সেই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বন্ধ্যাত্ব। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার কামরুন নাহার 1976 সালের ফেব্রুয়ারি মাসে নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1990 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমএস ডিজিও ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইনফার্টিলিটি সেন্টারে গাইনি অ্যান্ড অবস বিভাগের চিফ কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। বন্ধ্যাত্ব বলতে আসলে কি বোঝায়? জীবনযাত্রার মান যত উন্নত হচ্ছে ততই বন্ধ্যাত্ব রোগ বেড়ে আছে। তো বন্ধ্যাত্ব বলতে যেটা আমরা বুঝে থাকি সেটা হচ্ছে যে একজন নিউলি ম্যারিড কাপল বিবাহিত জীবন 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যদি সে সন্তান লাভ না করে, অবশ্যই এর মতো কথা আছে যে সে উইদাউট এনি প্রোটেকশন, যে সে কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করেনি এবং সে শুরুতেই বাচ্চা চাচ্ছে। 1 বছর দুজনে পাশাপাশি থাকার পরেও যদি তার বাচ্চা না আসে, তখন আমরা আসলে এটাকে বন্ধ্যাত্ব বলে ধরে নিই। তবে এখানে কথা আছে, বন্ধ্যাত্ব কিন্তু আবার 2 ধরনের। একটা আমরা বলি প্রাইমারি, আর একটা বলি সেকেন্ডারি। তো প্রাইমারি কাকে বলছি? প্রাইমারি বলছি যেই স্বামী স্ত্রী 1 বছর অতিবাহিত হওয়ার পরেও কনসিভ করছে না, তাকে আমরা প্রাইমারি বলছি। আর সেকেন্ডারি বলছি যে হয়তো সে একবার কনসিভ করেছিল, তার হয়তো জীবিত একটি বাচ্চা আছে, কিংবা তার একটা এমআর হয়েছে, একটা অ্যাবর্শন হয়েছে, তাকে আমরা সেকেন্ডারি বন্ধ্যাত্ব হিসেবে বলে থাকি। তার এই বন্ধ্যাত্বজনিত সমস্যা হওয়ার কারণটা আসলে কি? কি কারণ আসলে বন্ধ্যাত্ব হয়ে থাকে? অনেক কারণ। এখন আমরা যেটা ধরে থাকি যে আগে বলা হতো যে বন্ধ্যাত্ব শুধুমাত্র হয়তো এমন একটা মিথ ছিল যে খালি মহিলাদের জন্য হয়ে থাকে, কিন্তু ঘটনা তা নয়। এখন দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি 6 জন দম্পতির মধ্যে একজন দম্পতি বন্ধ্যাত্ব রোগে ভুগছেন। আর এই একজন দম্পতির মধ্যে 50% হচ্ছে মানে মেল কজ, আর 50% যেটা বলতেছে সেটা ফিমেল কজ। মহিলা এবং পুরুষের যে কারণগুলো, এগুলো যদি আমরা ভাগ করতে চাই তাহলে অনেক ধরনের ভাগ চলে আসে। এর মধ্যে মহিলাদের টিউবের সমস্যা থাকতে পারে, ইউট্রাসের সমস্যা থাকতে পারে, তার ওভারি কিংবা ডিম্বাশয়ের সমস্যা থাকতে পারে, কিংবা অনেক সময় জন্মগত ত্রুটিও থাকতে পারে। তো এগুলো সব আসলে আমরা তাদের যখন আসে তাদের ইতিহাস নেই, তাদের সাথে কথা বলি, তারপর কিছু পরীক্ষা নিরীক্ষা দিই, তখন আমরা নির্দিষ্ট একটা ইয়েতে যেতে পারি যে হ্যাঁ, তার ওভারির সমস্যার জন্য হচ্ছে, কিংবা তার টিউবে কোনো সমস্যার জন্য হচ্ছে, কিংবা তার ইউট্রাসে কোনো সমস্যার জন্য হচ্ছে। আর পুরুষের বেলা যেটা আমরা বলে থাকি যে পুরুষের একটা পরীক্ষাও যদি করে থাকে, সেটা আমরা তার বীর্য পরীক্ষা কিংবা সিমেন অ্যানালাইসিস করে থাকি। সিমেনে যদি তার অ্যাটলিস্ট 15 মিলিয়ন থাকতে হয়, সেটা থাকে যদি, তারপর তার যে মর্টিলিটি থাকে, শুক্রাণুর গতিশীলতা যদি 42% থাকে, এবং তার যে মরফোলজি, তার চারিত্রিক বৈশিষ্ট্য যদি 4% থাকে, তখন আমরা ধরে নিই যে সে ঠিক আছে। আর এর বাইরে যদি কোনো কিছু আমরা দেখি, তখন আমরা ডিটেলস পরীক্ষায় চলে যাই। ছেলেদের এখন এই বন্ধ্যাত্বজনিত সমস্যাটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? আমাদের লাইফস্টাইল। যেমন আগে একটা সময় ছিল যখন মানে একটা নির্দিষ্ট টাইমে আমরা ঘুমাতে যেতাম, নির্দিষ্ট টাইমে উঠতাম। আমাদের তখন এত মোবাইল ছিল না, আমাদের হাতে এত ল্যাপটপ ছিল না, আমরা এত বিজি ছিলাম না। প্লাস আমাদের খাবার দাবারের ভূমিকা অনেক। তো ছেলেদের বেলা যেটা হয়, ছেলেদের স্মোকিং একটা সমস্যা, অ্যালকোহল একটা সমস্যা, পাশাপাশি এই যে আমরা মোবাইল ইউজ করছি, মোবাইলের একটা যে রে আসে, যেমন একজন পুরুষ তার মোবাইলটা বুক পকেটে না রেখে কিন্তু সাইড পকেটে রাখে। তো দেখা যায় যখন আমি মোবাইলটা সুইচ অফ করলাম, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু তার লাইটটা রেটা থাকে। তো এই পকেট থেকে যে তার অন্ডকোষের দূরত্ব 2.8 সেন্টিমিটার, তো এটুকুর মধ্যেই কিন্তু ওই রেটা তার অন্ডকোষের যে স্পার্মটাকে কিছুটা নষ্ট করে দিয়ে আসে। আবার ধরেন যে আপনি সেই ভদ্রলোক যিনি বন্ধ্যাত্ব রোগে ভুগছেন, উনি কম্পিউটার নিয়ে কাজ করেন, ল্যাপটপ নিয়ে ওনাকে অ্যাটলিস্ট 12 ঘন্টা 10 ঘন্টা বসে থাকতে হয়। এই ল্যাপটপের যে ইয়েটা আসে, রশ্মিটা আসে, এই রশ্মিটাও কিন্তু ডিএনএ মানে স্পার্ম যে ডিএনএ, এটাকে ফ্র্যাগমেন্টেশন করে ভেঙে দেয়। ভেঙে দেওয়ার জন্য দেখা যায় যে তার স্পার্মের গতিশীলতা কমে যায়, কিংবা স্পার্মের যে কাউন্ট সেটা কমে যায়, কিংবা তার যে মরফোলজি সেটাতে কিছুটা সমস্যা হয়।
তো এগুলা বেশ কিছু সমস্যা। এবং খাওয়া দাওয়া, চল মিট খেতে যাই, রেস্টুরেন্ট খাচ্ছি, খেয়ে বাসায় আসলাম, এসে আবার কিছু খেলাম, খেয়ে শুয়ে পড়লাম, মানে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসও নাই। তো যার কারণে সবকিছু মিলিয়েই স্পার্মের যে গতিশীলতা কিংবা তার মধ্যে যে সমতা রক্ষা করার কথা, সেই ভারসাম্যটা রক্ষা হচ্ছে না, যার জন্য দিনকে দিন মেল ইনফার্টিলিটি বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে আপনার মেসেজ কি আর যাদের বন্ধ্যাত্ব দেখা দিচ্ছে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে? ছেলেদের আমরা বলি যে রেগুলার এক্সারসাইজ করার কথা, প্রচুর মানে হাইড্রেশন মেনটেন করার কথা, পানি খাওয়ার কথা বলি, ল্যাপটপ এবং মোবাইল যতটুকু সম্ভব কম ব্যবহার করা, এবং ল্যাপটপ যদি ম্যান্ডেটরি হয় তাহলে আমরা বলি প্রতি ঘন্টায় আপনি উঠবেন, 5 থেকে 10 মিনিট হাঁটবেন, হেঁটে এসে আবার আপনি ল্যাপটপে বসবেন। এবং মোবাইলটা আমরা আসলে সাইড পকেটে রাখতেই মানা করি, যে সাইড পকেটে না রেখে আপনি একটি ব্যাগ ইউজ করলেন, যেটি কাঁধে ঝুলিয়ে রাখলেন, সেখানে রাখলেন, এটা বলি। আর যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে তাহলে স্মোকিং একদম 100% মানে বন্ধ করতে হবে। অ্যালকোহলের সমস্যা কিংবা আদার্স কোনো প্রবলেম থাকলে তো সেগুলো বন্ধ করতেই হবে। অর্থাৎ লাইফস্টাইল মেনটেন করতে হবে। লাইফস্টাইল যদি একটু ভালো হয় এবং খাওয়া দাওয়াটা যদি ঠিকমতো হয় তাহলে অনেকখানি এটা ভালো করা সম্ভব। তাছাড়া কিছু ড্রাগস আছে, সেই সমস্ত ওষুধপত্র আমরা দিয়ে থাকি, অ্যান্টিঅক্সিডেন্ট বাইরে থেকেও দিয়ে থাকি, আরও কিছু ওষুধপত্র দিই, তাতে করে বেশ কিছু উন্নত হয়। এবং কারো কারো ক্ষেত্রে আমরা ইনজেক্টেবল ফর্মেও দিয়ে থাকি, হরমোন থেরাপি দিয়ে থাকি, সেক্ষেত্রেও কিছুটা উপকার হয়। আচ্ছা, একজন দম্পতি যখন আপনাদের কাছে কমপ্লেন নিয়ে আসে যে তার অনেক বছর যাবত তারা ট্রাই করছে কিন্তু তারা বেবি নিতে পারছে না, এক্ষেত্রে প্রাথমিক অবস্থা আপনারা কী কী ধরনের টেস্ট সাজেস্ট করেন? শুরুতেই দম্পতির মানে মহিলা দম্পতির বেলা যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কিছু হরমোন টেস্ট করতে দিই। বেসিক হরমোনগুলো হচ্ছে যেমন থাইরয়েড হরমোন দিই, ফলিক স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, তাছাড়া এন্টিমোলিয়ার হরমোন নামে একটি হরমোন দিয়ে থাকি আমরা, যেটাকে আমরা মানে ওভারিয়ান রিজার্ভ দেখি। অর্থাৎ একটি মেয়ের 15 থেকে 45 এই যে রিপ্রোডাক্টিভ এইজে আমাদের ডিম্বাণুতে একেবারে সঠিক সংখ্যা একটা নির্দিষ্ট পরিমাণ ডিম থাকে। তো এই ডিমগুলো প্রতি মাসেই সাইকেলের সাথে পিরিয়ডের সাথে কিছু নষ্ট হয়ে যায়, এভাবেও কিছু নষ্ট হয়ে যায়। তো এভাবে ডিমের সংখ্যা ক্রমশ কমে আসে। তো যখনই 30-এর পর একটি মেয়ে আসে যে হয়তো তার বিবাহিত জীবন 5 বছর, তার বয়স হয়তো 30-32+, তখন আমরা আসলে ডিমের রিজার্ভ কেমন, উপস্থিতি কেমন সেটা দেখতে চাই। এবং তার পাশাপাশি আমরা এন্ট্রাল ফলিকল নামে একটা ট্রান্সভাইরাল সোনোগ্রাম করে দেখতে চাই যে তার ওই ফলিকুলগুলো কেমন। ডে 2 কিংবা ডে 3 পিরিয়ডের তখন আমরা এন্ট্রাল ফলিকল কাউন্ট দেখি, প্লাস আমরা ওই এন্টিমোলিয়ার হরমোনটা দেখি। ওটার উপস্থিতিতে আমরা বুঝতে পারি যে তার বাচ্চা হওয়ার সম্ভাবনা কেমন। এবং যদি এটা কাউন্ট কমে যায় তখন আমরা এটা প্রিমেচিউর ওভারিয়ান ফেইলিউর বলি, সেই ক্ষেত্রেও তাকে চিকিৎসা দিতে হয়। আর এরকম যদি হয় যে তার বয়স 35, তাহলে কিন্তু একদমই দেরি করা উচিত না, তাকে আমরা কিন্তু খুব দ্রুতই মানে চিকিৎসার কথা বলি। এবং যেই ডিমের উপস্থিতি আছে সেই ডিমগুলো যাতে নষ্ট না হয় এবং সেই ডিমগুলো ব্যবহার করে যাতে সে মা হওয়ার স্বাদ নিতে পারে, সে ব্যাপারে আমরা সাহায্য করে থাকি। যখন মেয়েদের ডিম্বাণুর সংখ্যাটা কমে যায়, এক্ষেত্রে আসলে অনেকে জানতে চায় যে কেন আসলে ডিম্বাণুর সংখ্যাটা কমে যাচ্ছে, এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এটার অবশ্যই কারণ আছে। এটা এখানেও কিন্তু সেই এনভায়রনমেন্ট, খাওয়া দাওয়া, লাইফস্টাইল। তো এখন আমরা প্রায় দেখি যে জাস্ট 30-এর পরেই যে কমে যাচ্ছে এরকম না, আমরা দেখছি 22, 23, 24 বছর বয়সেও দেখছি যে তার প্রিমেচিউর ওভারিয়ান ফেইলিউর হচ্ছে। এবং এটার কারণ কিন্তু আসলে এই মানে এনভায়রনমেন্টের যে মানে পলিউশন, এটা একটা বিশাল ফ্যাক্টর, খাওয়া দাওয়া একটা ফ্যাক্টর, প্লাস আমরা আসলে কেউই মানে শারীরিক পরিশ্রম করি না। হ্যাঁ, এটা আমাদের জন্য, আমাদের মানে চেম্বারে যখন রোগীগুলো আসে যে সারাদিনের যদি আমি জানতে চাই যে আচ্ছা তুমি সকাল থেকে কি কি করছো, কিন্তু দেখা যায় যে মানে তার সে কায়িক পরিশ্রম নাই, সে হয়তো খাওয়া দাওয়া করছে, ঘরেই বসে থাকছে, বসে বসে মোবাইল দেখছে এবং ফাস্ট ফুড খাচ্ছে, এ ধরনের মানে হিস্ট্রিটাই আমরা বেশি পাই। তো এই ক্ষেত্রে যেটা আমরা বলি যে কায়িক পরিশ্রম বাড়াতে হবে, বিশেষ করে ইয়োগা কিংবা এক্সারসাইজ অ্যাটলিস্ট 30 মিনিটস, প্লাস হচ্ছে যে পানির পরিমাণটা বেশি, সব ধরনের কালারফুল শাকসবজি খাওয়া, প্রোটিন জাতীয় খাবারটা বেশি খাওয়া, একটু কার্বোহাইড্রেট কমিয়ে দেওয়া, এগুলো করতে বলি, তাতে করে অনেক উপকার হয়। প্লাস কিছু ড্রাগস এখন বাজারে এসছে যেগুলো ওদেরকে কিছু হেল্প করে, কিন্তু 100% হেল্প করে, কারণ ভিতর থেকে যদি আমাকে ডেভেলপ না করি আসলে বাইরে থেকে তো অতটা দেওয়া যায় না। তো সেই জন্য দুটোর কম্বিনেশনই আশা করি যে ওরা অনেকখানি উপকার পায়। ম্যাম, একজন বন্ধ্যাত্বজনিত সমস্যায় ভোগা দম্পতি আপনাদের কাছে আসেন, চিকিৎসার জন্য একটা প্রোটোকল দিয়ে থাকে, সেই প্রোটোকলগুলো আসলে কীরকম হয়ে থাকে? আর শুরুতে প্রথম প্রোটোকল যেটা আমরা দিই যে যদি তার বয়স 30-এর নিচে হয় তখন আমরা অ্যাটলিস্ট 6 মাস দেখতে চাই। তখন আমরা আসলে বিভিন্ন ধরনের ড্রাগস দিয়ে থাকি। এর মধ্যে কিছু ড্রাগস থাকে যে তার মাসিকের 3য় দিন কিংবা 2য় দিন থেকে শুরু করি, কিছু ড্রাগ আছে হয়তো 16তম দিন থেকে শুরু করি, এবং আমরা অনেক সময়
হরমোন ইঞ্জেকশনেও চলে যাই, আচ্ছা। যেগুলো মাসিকের তৃতীয় দিন কিংবা পঞ্চম দিন, সপ্তম দিন, নবম দিন এরকমভাবে ব্যবহার করি। এবং তারপরে আমরা মাসিকের একটা নির্দিষ্ট দিনে 10তম, 11তম কিংবা 12তম দিনে একটি ট্রান্সভ্যাজিনাল সোনোগ্রাম করি, এবং সেটা করে আমরা দেখতে চাই যে তার ডিম্বাণুগুলা কেমন হয়েছে। অ্যাটলিস্ট একটা কিংবা দুইটা ডিম যদি 18 মিলিমিটার 20 মিলিমিটার হয়, তখন আমরা আবার এই ডিমটাকে ভাঙার জন্য বাইরে থেকে একটা ইঞ্জেকশন দিই। ইঞ্জেকশন দেওয়ার পর তাদেরকে আমরা একটি টাইম রিলেটেড কয়টাসের কথা বলি, যে মেলামেশা করার জন্য একটা নির্দিষ্ট দিন ধরে দিই যে এই কটা দিন আপনারা থাকবেন। কারণ এমনও হয়ে থাকে যে আসলে কোনো সমস্যা নাই, কিন্তু তারা হচ্ছে সময় মতো যখন ওভুলেশন হয় একটা মেয়ের, সেই সময়টা আসলে তারা পাশাপাশি থাকছেন না। তো সেই দিকটাও আমাদের খেয়াল রাখতে হয়। তো আমরা তখন তাদেরকে বলে দিই এই সময় যদি আপনারা পাশাপাশি একত্র থাকেন, তখন আপনাদের বাচ্চা ধারণের সম্ভাবনা বেড়ে যাবে। তো তাতে করে দেখা যায় যে 6 মাসের মধ্যে মোর দেন 60%, 70% পেশেন্টই কনসিভ করে যায়। আর যারা করে না, 6 মাস যদি চলে যায় এবং বয়স যদি 30-এর বেশি হয়, তখন কিন্তু আমরা ইন্ট্রা-ইউটেরাইন ইনসিমেশন অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনিকের একটা প্রথম ধাপের কথা বলি। এই ইন্ট্রা-ইউটেরাইন ইনসিমেশন কিন্তু সারা পৃথিবীতে জনপ্রিয় এবং আমাদের দেশেও এখন প্রচণ্ড জনপ্রিয়, কারণ এটা খুব সস্তা, কোনো ব্যয়বহুলই না, প্লাস হচ্ছে এখানে কোনো অ্যানাস্থেসিয়ার প্রয়োজন হয় না। পেশেন্ট একটা নির্দিষ্ট দিনে আমরা আসতে বলি, আসার পর হাজব্যান্ড থেকে সিমেন্টটা কালেকশন করি, কালেকশন করার পর আমরা এখানে কিছু মেডিসিন অ্যাড করে এটা আমরা সেন্ট্রিফিউজ মেশিনে দিই, দিয়ে যে সমস্ত স্পার্ম কিংবা শুক্রাণুগুলো খুব ভালো মটিলিটি, এই স্পার্মগুলো আমরা আলাদা করে ফেলি। আলাদা করে তারপর আমরা যখন সম্পূর্ণ প্রক্রিয়াটা সমাধান হওয়ার পর এটা প্রায় 90 মিনিটের মতো সময় লাগে, তখন আমরা এই ভালো শুক্রাণু যেগুলো খুব ভালো মটিলিটি, এটা আমরা আন্ডার মাইক্রোস্কোপ দেখে তারপর আমরা চিকন একটা ক্যাথেটার, আইভিআই ক্যাথেটার আছে, সেই ক্যাথেটার দিয়ে আমরা গর্ভাশয় অর্থাৎ জরায়ুতে এটা আবার ইনসার্ট করে দিই। তখনও দেখা যায় 35-40% পেশেন্ট প্রথমবারেই কনসিভ করে যায়, আর দ্বিতীয় তৃতীয়বারে আরও এর পার্সেন্টেজটা বাড়ে। তো এটাও পেশেন্টরা এখন ভালোভাবে নিচ্ছে, এবং প্রচুর পেশেন্ট আমরা পাচ্ছি আইভিআই করার জন্য, নিজে থেকে আসছে যে ম্যাডাম আমি আইভিআই করতে চাই। বন্ধ্যাত্ব জড়িত এই সমস্যাগুলোকে আসলে প্রতিরোধ করার জন্য বা এই ঝুঁকিটা কমানোর জন্য আপনার পরামর্শ কি? যারা আসলে অবিবাহিত রয়েছেন, অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্স জনিত সমস্যা রয়েছে অথবা পিসিওএস এর সমস্যা রয়েছে, সুতরাং তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? আসলে পরামর্শ কিন্তু একটাই, যে আমি আসলে যখন এ ধরনের রোগী আসে, তখন কিন্তু আমি হাজবেন্ড সহ মা কিংবা শাশুড়ি তাদেরকেও অনেক সময় ইনভাইট করি যে তুমি এরপরে যখন আসবে তোমার মাকে নিয়ে আসবে কিংবা শাশুড়িকে নিয়ে আসবে। কারণ একটা মেয়ে যখন এই ধরনের সমস্যা নিয়ে আসে, তখন ফ্যামিলির সবাইকেই সচেতন হতে হয়, বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারটা, তারপরে তার ডেইলি অ্যাক্টিভিটিসের ব্যাপারটা। এবং শ্বশুরবাড়িতে এখনও প্রতিনিয়ত একটি মেয়ের উপরেই দোষ দেওয়া হয় যে তার কারণেই বাচ্চা হচ্ছে না। এখন যখন আমরা দেখি যে আসলে স্বামীরও কিছুটা প্রবলেম আছে, তখন শ্বশুরবাড়ির লোককে এই জিনিসটা অবহিত করা খুব জরুরি যে না, বউটির জন্য না, আপনি ছেলেটির জন্য প্রবলেম হচ্ছে। তো তখন কিন্তু মাটিও সচেতন হয়ে যায় যে আসলে তো আমার ছেলের জন্যই প্রবলেম হচ্ছে। তখন ওই মেয়েটার উপর যে একটা বঞ্চনা থাকে, গঞ্জনা থাকে, সেটা কমে আসে, মানসিক চাপ কমে যায়। কারণ কখনো কখনো আমরা দেখি মানসিক চাপের জন্যও কিন্তু বাচ্চা কাচ্চা হচ্ছে না। কারণ স্ট্রেসের জন্য যে হরমোনগুলো রিলিজ হয় ব্রেন থেকে, পিটুইটারি গ্ল্যান্ড থেকে, স্ট্রেসের জন্য দেখা যায় সময় মতো সেই হরমোনগুলো রিলিজ হচ্ছে না। অনেক সময় কিন্তু আমরা বলি যে রিল্যাক্স থাকো, একটু রিল্যাক্স করার জন্য হয়তো তুমি একটু ঘরের বাইরে যাও, একটু সিলেট যাও কিংবা কক্সবাজার যাও, এবং দেখা যায় যে অনেক পেশেন্ট যখন রিল্যাক্স থাকে উইদাউট এনি মেডিকেশন সে কনসিভ করে যাচ্ছে। তো স্ট্রেস ফ্রি লাইফটা খুব জরুরি। ম্যাম, আমরা আরও বিস্তারিত জানবো এই বন্ধ্যাত্ব নিয়ে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। বন্ধ্যাত্ব চিকিৎসা মানে একজোড়া দম্পতি যখন বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করবে, টানা লাগাতার যখন 1 বছর দ্বারা চেষ্টা করবে কোনো কন্ট্রাসেপটিভ প্রোটেকশন ছাড়াই, কিন্তু গর্ভধারণে তারা সক্ষম হবে না, তখন তাদেরকে আমরা বন্ধ্যাত্ব সংজ্ঞার মধ্যে সংজ্ঞায়িত করতে পারবো, এবং তারা অবশ্যই তখন ডক্টরের পরামর্শ নেবে। বন্ধ্যাত্বের জন্য হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেরই ভূমিকা আছে। বন্ধ্যাত্বের কারণ খুঁজতে গেলে 50-50% ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই দায়ী। বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য স্বামী স্ত্রী দুজনেরই চেম্বারে অবশ্যই আসতে হবে, এবং দেখা যায় ইদানিং হাজব্যান্ডের যে স্বামীর বন্ধ্যাত্বের কারণগুলো দেখা যায় সিমেন অ্যানালাইসিস করলে, আগে যেরকম আমরা সিমেন অ্যানালাইসিস প্রবলেমগুলো পেতাম, এখন ইদানিং হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসে বেশি প্রবলেম পাওয়া যাচ্ছে। এটার মূল কারণ হচ্ছে আমাদের খাবারে ভেজাল, প্লাস হচ্ছে খাদ্যাভ্যাসের
কিছু চেঞ্জ আসলে অনেক দিক থেকেই আমরা কিন্তু বন্ধ্যাত্বটা প্রতিরোধ করতে পারি। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটি প্রধান কারণ হচ্ছে বন্ধ্যাত্বের। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা কিন্তু খাদ্যাভ্যাস চেঞ্জ করলে সিনড্রোমের সাথে বন্ধ্যাত্বটাও প্রতিরোধ করতে পারি। এবং হাজব্যান্ডের ক্ষেত্রে এবং এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য কী খাবার খেলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন জাঙ্ক ফুড, বাইরের খাবার, বিশেষ করে ফ্যাটি ফুডগুলো। তো এইসব খাবার যদি আমরা অ্যাভয়েড করতে পারি, প্রতিদিন আধা ঘন্টা করে যদি হাঁটতে পারি, হাঁটার অভ্যাসটা থাকতে পারি, এক্সারসাইজ, এই জিনিসগুলো যদি ডেইলি আমরা প্র্যাকটিস করতে পারি, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই জিনিসটাকে আমরা প্রতিরোধ করতে পারবো। হাজব্যান্ডের ক্ষেত্রে সিমেন অ্যানালাইসিস যে প্রবলেমগুলো আমরা পাচ্ছি, যে অনেক সময় দেখা যায় শুক্রাণুর সংখ্যা কমে গেল অথবা শুক্রাণুর গতিশীলতা কমে গেল, শুক্রাণু দেখতে অনেকটা অ্যাবনর্মাল, যেটাকে বলে অলিগোঅ্যাস্টেনোটেরাটোস্পার্মিয়া। তো এই জিনিসগুলো প্রতিরোধ করার জন্য হাজব্যান্ডের সিমেন অ্যানালাইসিসটাকে ইমপ্রুভ করার জন্য অনেক সময় হাজব্যান্ডের খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। স্মোকিং করলে স্মোকিং হ্যাবিট চেঞ্জ করতে হবে। তো খাদ্যাভ্যাস কী চেঞ্জ করতে হবে, যেমন ফ্যাটি খাবারগুলো কম খাবে, মিষ্টি জাতীয় খাবারগুলো, অ্যালকোহলিক বেভারেজ এই জাতীয় খাবারগুলো কম খাবে, এবং বাজারে ফরমালিন জাতীয় খাবারগুলো, অনেক ধরনের কেমিক্যালস মেশানো খাবার, এগুলো আমাদেরকে সাবধানে খেতে হবে যাতে আমাদের সিমেন প্যারামিটারটা ইমপ্রুভ করে। যাদের পিসিওএস এর সমস্যা রয়েছে বা হরমোনাল ইমব্যালেন্স রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে কী ধরনের ট্রিটমেন্টের আন্ডারে আসলে তাদের ভবিষ্যতে বন্ধ্যাত্বজনিত সমস্যার সম্মুখীন আসলে হতে হবে না? এখন প্রতিনিয়ত আমরা দেখছি যে এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিংবা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা বেড়ে যাচ্ছে। এটা তো মূলত হরমোনেরই সমস্যা। তো এই সমস্যাটা আসলে একেবারে ইগনোর করা যাচ্ছে না, কারণ প্রতিদিন এই ধরনের রুগী একেবারে মানে কৈশোর থেকে শুরু করে প্রিমেনোপজ পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। তো যে মেয়েটি আসছে যে তার পিসিওস, সে যখন আসে তার মা এসে বলে যে আমার মেয়েটির 15 কি 16 বছর বয়স, তার শুরুর দিকে হয়তো ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে, হঠাৎ করে তার পিরিয়ড ইরেগুলার, আজকে 3 মাস যাবত পিরিয়ড হচ্ছে না, আর 3 মাস পর পিরিয়ড হলো হয়তো খুব অল্প হচ্ছে, মুখে ব্রণ উঠছে, কিংবা তার ঘাড় গলা কালো হয়ে যাচ্ছে, স্কিনগুলা খুব মোটা হয়ে যাচ্ছে। তো কি করা যায়, কেন হচ্ছে এরকম? তো এখানেও কিন্তু আমরা বলবো যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজটা কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন ডিসঅর্ডার, অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাত্রার জন্যই কিন্তু এটা হচ্ছে। এবং এটা যদি আমরা লাইফস্টাইল মডিফিকেশন করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে অনেকখানি আমরা উতরে আসতে পারি। তো এখানে আসলে আমরা যদি, আপনি যদি আমাকে 10 বার জিজ্ঞাসা করেন যে আসলে চিকিৎসা কি হবে, তাহলে আমি কিন্তু বলবো ডায়েট কন্ট্রোল। আচ্ছা, ওয়েট রিডাকশন। ম্যাম, আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের যে শ্বাসতন্ত্র আছে, শ্বাসতন্ত্রতে এক ধরনের ইনফেকশন, এটা যেটা হলো আমরা যদি মেডিকেল টার্ম ইউজ করি, যে ইনফ্ল্যামেশন অফ দ্য লাং প্যারেনকাইমা, যে ফুসফুসের যে অংশ আছে এর ভিতরে যে কারণে ইনফেকশন হয়, বিভিন্ন কারণে ইনফেকশন হতে পারে, এটা ভাইরাস দ্বারা হতে পারে, ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে, ইভেন কেমিক্যাল ধুলাবালির দেও হতে পারে। তা যে কারণে এই ইনফেকশনগুলো হবে, এই ইনফেকশন জনিত কারণের জনিত যে ইনফ্ল্যামেশন, অর্থাৎ ফুসফুসের ভিতরে এক ধরনের প্রদাহ সৃষ্টি হয়, এই প্রদাহর ফলে যেটা ঘটে এটা হলো নিউমোনিয়া বলা হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।